পুরোটাই কারখানা ছিল। এখন কোনো চিহ্নই নেই। আমার বাচ্চাবেলা দেখে আসছে এগুলো পুরো গম করে বাঁচতো। আর এখন কোনো কোনো জিনিসই নেই, এই খালি খালি মাঠ। আমরা এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের কালনা বিধানসভার অধীনস্থ খাসপুর গ্রামে। তো এই গ্রামে আসার মূল কারণটা বলছি, এই গ্রামে একটা সময় প্রচুর তাঁত ছিল, অর্থাৎ তাঁত শিল্প যেটা আমরা জানি বাংলার তাঁত, সেই তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল এই গ্রাম। এই গ্রামে প্রতি বাড়িতে বাড়িতেই প্রায় তাঁত চলতো। কী কারণে জানি না, ধীরে ধীরে সেই তাঁত যে মানে কারখানাগুলো ছিল একটার পর একটা উঠে যেতে থাকে, এবং এই যে এখানে যে টোটাল যে তাঁতের যে শিল্পটা, সেই শিল্পটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এই মুহূর্তে যেই বাড়ির উঠানে রয়েছি, এই বাড়ির এই আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আজকে খালি পড়ে আছে, এটাই ছিল একসময় তাঁত কল। ঠিক আছে, এখানে প্রায় 10টার ওপরে তাঁত ছিল, মেশিন ছিল, সেখানে তাঁত বোনা হতো। এবং আজকে দেখুন এটা কিন্তু পুরো খা করছে, ধুধু করছে, একটা তাঁত নেই। তাঁতের কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, ওই সোজা দেখতে পাচ্ছেন যে কাঠগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে তাঁত যে কল ছিল সেই কলের ধ্বংসাবশেষ বলতে গেলে। ঠিক আছে, কিন্তু তাঁত আজকে নেই। দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে তাঁত চলতো আগে। অবশিষ্ট বলতে সেরকমভাবে কিছুই নেই। এখন সেখানকার মানুষদের অবস্থা কীরকম, তারা এখন কিভাবে তাদের জীবিকা নির্বাহ করছে, বা এই তাঁত মানে এই এলাকার এই খাসপুর গ্রামের তাঁত শিল্পের ভবিষ্যৎ কী, চলুন এখানকার লোকাল মানুষদের থেকে জেনে নিই। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যাকে পেয়েছি, ইনি এই বাড়ির অর্থাৎ এই তাঁতকলের মালিক। তো ওনার থেকে জেনে নিই ব্যাপারটা। আচ্ছা, আপনার এখানে এই যে তাঁতকল যেটা ছিল, এই ব্যাপারে আপনি কিছু বলুন, কেন উঠে গেল এই তাঁতকল আজকে? তাঁতকলে যখন নাকি তাঁতের বাজারটা পারলুম এসে গেল গ্রাম দেশে, তখন তাঁতের বাজার পড়ে গেল। তাঁতের বাজার পড়ে যাওয়াতে আমরা তাঁত চালাইতে গিয়ে লোকসান দিতে দিতে আমাদের পুঁজি সব শেষ। তারপরে আমাদের যেসব কারিগর ছিল এদেরকে আমরা আর ঠেকাই রাখতে পারি নাই, তারা তখন বাইরে চলে গেল। কেউ ইয়েতে কর্ণাটক, কেউ গুজরাট, ওইদিকে নানান কাজে চলে নিযুক্ত হলো। কিন্তু গ্রামের এই শিল্পটা যে কয়েকশো লোক এখানে কাজ করে, এই গ্রামের প্রতি বাড়িতেই তাঁত ছিল, প্রত্যেকেরই 4-5খানা করে এরকম তাঁত ছিল, সেগুলি সব ধ্বংস হয়ে গেল। তাঁতের আপনাদের এখানে মোটামুটি কতগুলো তাঁতকল ছিল? আমার এখানে ছিল তোমার টাঙ্গাইল শাড়ি বোনা হতো 7খানা, আর বাইরে ছিল আর কি 7খানা টাঙ্গাইল শাড়ি হতো। কতজন কাজ করতেন এখানে? এখানে কাজ করতেন সব যুগালিদার নিয়ে প্রায় 30 জনা কাজ করতেন। 30 জন? আজ 30 জনের একজনও নেই? একজনও নেই, সবাই বাইরে চলে গেছে। সবাই বাইরে চলে গেছে। পুরো সম্পূর্ণ গ্রামে কতগুলো তাঁত কল ছিল? তখন এই গ্রামে প্রায় 200-250 মতন তাঁত ছিল। মানে আমি যদি আনুমানিক ধরে নিই যে প্রতি তাঁত কলে 20 জন করেও যদি এখানে কর্মচারীরা কাজ করতেন, তাহলে অন্তত এখানে কর্মসংস্থান বলতে গেলে 400-500 কর্মসংস্থান, 400-500 লোকের কাজ ছিল। আজকে কি এখানে কোনো তাঁতকল কি অবশিষ্ট রয়েছে এই গ্রামের মধ্যে, নাকি সবই ধ্বংস হয়ে গেছে? এই গ্রামে সব ধ্বংস হয়ে গেছে। এই গ্রামে তাঁত চলছে না কেউ বুঝে। পাশের গ্রামটায় আছে, এই 2-1খানা তাঁত চলে। আচ্ছা, মোটামুটি কীরকম সময় থেকে এই তাঁত যে আপনাদের এই গ্রামে যে তাঁত শিল্পটা ছিল এটা ধ্বংস হওয়া শুরু হলো? লকডাউনের পর থেকেই। লকডাউন পর থেকে আমাদের তাঁত কাপড় চলছে না, সব বন্ধ। মানে কি কারণে? কী কারণ? কাপড়ের সুতোর দাম বেশি, কাপড়ের দাম কম, কাপড় হাটে নিয়ে গেলে বিক্রিই নেই, নিচ্ছেই না কারিগর, মহাজন কাপড় নিচ্ছে না। অটোমেটিক আমাদের তাঁত সব সুতো নাতা পচে মোচে সব শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের কলকাতার বাজারে তো তাঁতের অভাব নেই, তাঁত শাড়ি প্রচুর আছে, কিন্তু এখানে আজকে তাঁত ব্যবসাটা বন্ধ হয়েছে কেন? তাঁত সাপ্লাইটা কোথা থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে? না, আমরা যেটা শুনেছি যে সম্ভবত গুজরাট থেকে তাঁত আসছে, যেই কারণে ধীরে ধীরে বাইরে থেকে তাঁত সাপ্লাই আসার ফলে এই আমাদের যে বাংলার যে তাঁত, সেই তাঁতটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? এটা সত্যি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো সরকার এ ব্যাপারে কি কোনো পদক্ষেপ নিয়েছে? না। আচ্ছা, কোনো রকম সাহায্য কোনো কিছু? না, কিছুই সাহায্য পাইনি আমরা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যদি আবার পুনরায় যে এটা যদি চালানো যায় তাঁত, আমরা সবাই পারি, সরকার যদি আমাদেরকে এটা দেখে তাহলে আমরা আবার কারিগর নিয়ে চালাতে পারি। সব তো না খেয়ে মরার মতন, তখন বাইরে চলে যাচ্ছে সবাই, কি করবে, আর চলতে পারছে না। আমরা এই যে তাঁতকল একসময় এখানে ছিল, সেই তাঁতকলের আজকে ভেতরে এসেছি। এই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন গর্ত হয়ে আছে, বা যা অবস্থা আজকে তাঁতকলটার যে প্রায় ধ্বংসস্তূপের মতন হয়ে আছে। তো এখানে কোথায় কী হতে একটু স্মৃতিচারণ করে নেব। এখানে তাঁতকলের যে মালকিন রয়েছেন তিনি তার থেকে। আচ্ছা, এই গর্তগুলো কিসের ছিল? এগুলো দিয়ে আমাদের ডিজাইন উঠাতে হতো।
এখানে পেট্রোল চাপ দিয়ে আমরা মাকুর মেরে এটা ডিজাইন পায়ের কাজ, এই গর্ত হচ্ছে পায়ের কাজ দিয়ে উপরে মেশিন থাকে, ডিজাইন উঠে, ওটা দিয়ে ডিজাইন উঠবে। আচ্ছা, আর ওইদিকে যে কাঠগুলো রয়েছে সেগুলো কি তাঁতেরই হ্যাঁ, ওগুলো সব তাঁতের কাঠ, আবার এই ঘরেও আছে সব তাঁতের কাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন বলতে গেলে পুরো ধ্বংসাবশেষ একটা পড়ে আছে হ্যাঁ তাৎপর্যে। হ্যাঁ, এটা একদম পুরো ধ্বংস, একদম তাতে চলছেই না, কাপড় বিক্রি করতে গেলে কাপড় নিচ্ছেই না, কারিগর মজুরি দিয়ে যদি সেইভাবে না পায় তাহলে তারা কি করে তাঁতটা বুনবে? তারা কি কাজের জন্য বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে সব, মেয়ে ছেলেরা বাড়িতে আর বেটা ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন যে বাংলা কিন্তু যেটা বলে একটা সময় শিল্প সমৃদ্ধ এলাকা ছিল, সত্যি শিল্প সমৃদ্ধ ছিল। এখানে শুধুমাত্র এই খাসপুর গ্রামের ভেতরেই প্রায় কয়েকশো মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিল, তাদের উপার্জন রুটি রুজি সব এই গ্রামে এই তাঁতকল থেকে আসতো। আজকে তাঁত শিল্পটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে, সেই তাঁতের কারখানাগুলো একটার পর একটা শেষ হয়ে যাওয়ার ফলে সেই মানুষগুলো যারা নাকি এখানে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে প্রত্যেককে বাইরে চলে যেতে হচ্ছে কাজে। অর্থাৎ এই যে পরিযায়ী শ্রমিক যে কথাটা বারবার করে আসে যে বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, সেই এর পেছনে কিন্তু একটা বিশাল বড় ধ্বংসলীলা কাজ করেছে। এই বাংলার বিভিন্ন যে ছোটো ছোটো এই ঐতিহ্য, অর্থাৎ এই তাঁত তো বাংলার ঐতিহ্য, এই তাঁত শিল্প, সেই তাঁত শিল্প যখন ধ্বংস হচ্ছে তার সঙ্গে জড়িত মানুষগুলোর রুটি রুজি ধ্বংস হচ্ছে এবং তাদের যে পেটে টান পড়ছে, সুতরাং তাদেরকে বাইরে যেতে হচ্ছে। তো আজকে সরকার যদি, অর্থাৎ এরা যারা চাইছে যে সরকার যদি এই ব্যাপারটাকে একটু দৃষ্টি বা আলোকপাত করে আর কি, তাহলে বা কোনো রকম যদি সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে পরে তারা আবার নতুন করে এই তাঁত শিল্পটাকে পুনরুজ্জীবিত করতে পারে। কারেন্টের তাঁতগুলো আসাতে যাকে পাহাড়লুম বলা হয়, ওই তাঁতে আসাতে দেশে সেই তাঁতের প্রোডাকশান বেশি হচ্ছে। ডেলি একটা কারিগর 4খানা 5খানা করে প্রোডাকশান করতে পারে, আর হস্ত তাঁত চালিত তাতে ডেলি 1খানা। তাইলে কী করে ওই পাহাড়লুম যারা চালায় তাদের সঙ্গে তো কম্পিটিশানে এরা করে উঠতে পারছে না। তার ধরুন আমাদের এই তাঁতিরা বাইরে চলে যাচ্ছে, কেউ সংসার ছেড়ে যে বাইরে যাওয়াটা যে কত দুঃখজনক সেটা যারা যায় তারা অনুভব করতে পারে। বাইরে ছিলাম, আবার চলে যাবো। আচ্ছা, আপনারা এই হাতে বোনা যে তাঁত, এই তাঁত থেকে আপনারা কেন পাওয়ারলুম তাতে শিফট করতে পারলেন না? অর্থের অভাব, অর্থ চাইতো ওখানে। একটা পাহাড়লুম তো খরিদ করতে গেলে এখন তো 4-5 লাখ টাকা লাগবে। আচ্ছা, এখানে তো বলছে পাওয়ারলুম তাঁত, অর্থাৎ বাইরে যে পাওয়ারলুম তাঁত আছে যেটা চলে এসেছে ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়েছে, তো সেই তাঁত আসার ফলে বলছেন হাতে বোনা তাঁত আজকে শিল্প ধ্বংস হয়েছে। তো আপনারা কেন সেই তাঁতের দিকে শিফট করতে পারলেন না? 7-8 লাখ টাকা একটা মেশিনের দাম, বড় ঘর করতে হয়, আমাদের কে লোন দেবে? সরকার সাহায্য আমরা কোনোদিনই পাইনি। আচ্ছা, হ্যাঁ, যার জন্য আমাদের বাইরে চলে যেতে হয়। তা আপনারা কি চাইছেন সরকার এই ব্যাপারটা তো দেখুক এবং আপনার সাহায্য করুক? সাহায্য করলে তো ভালোই। এবার তাঁত দিয়েছিল আমাদেরকে, সে তাঁত যেরকম পড়েই রয়েছে। মানে সেটা কি পাওয়ার তাঁত দিয়েছিল? না, এমনি শুধু তাঁত খুঁটি দিয়েছিল, মেশিন ফেসিন কিছুই আমাদেরকে দেয়নি। বলেছিল দেবে, আমরা সেই আশায় সবাই ছিলাম, আজ পর্যন্ত আমরা কিছু পাইনি। আচ্ছা, মানে কে আপনাদের আশ্বাস দিয়েছিলেন? হ্যাঁ, মানে আমাদের যে বিধায়ক, যেমনি তখন বিশ্বজিৎ কুণ্ডু ছিল, তাঁত দিল আমাদেরকে, বলল মেশিন দেবে, তাঁতের মানে টাকাও দেবে তাঁত না করার জন্য। কিছুই আমরা পাইনি, শুধু কাঠামোগুলো পেয়েছি। আচ্ছা, মানে সেটা আসলে কাজের কাজ কিছুই না, সেগুলো এখনও আছে, আমরা নষ্ট করিনি। আচ্ছা, তাঁতগুলো আমার বাড়িতেও আছে, সব গুটিয়ে রেখে দিয়েছি, কী করব না চললে। আচ্ছা, অর্থাৎ আপনারা শুনলেন যে বিষয়টা, যে এখানকার যে পূর্ববর্তী বিধায়ক ছিলেন তিনি ওনাদের কিছুটা সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দিনের শেষে সেই সাহায্য তারা পর্যাপ্ত পরিমাণে পায়নি। অর্থাৎ তাদের যে তাঁত দেওয়ার কথা ছিল সেই তাঁতের একটা অংশ তাদের কাছে এসে পৌঁছায় ঠিকই, কিন্তু সেই পুরো তাঁত, অর্থাৎ তাঁত চালাতে গেলে যত রকমের জিনিসপত্রের প্রয়োজন হয়, যত রকম সামগ্রীর প্রয়োজন হয়, পুরো তাদের কাছে আসে। সুতরাং তারা সেই তাঁত চালাতে পারে না এবং সেই তাঁত, অর্থাৎ যে তাঁতে শাড়ি বুনবে সেই কাজটা তারা করতে পারেনি। সুতরাং দিনকে দিন যত গেছে সেই পাওয়ার তাঁতের সঙ্গে, এরা যেটা বলছে বৈদ্যুতিক তাঁত, সেই তাঁতের সঙ্গে তারা পাল্লা দিয়ে উঠতে পারে না, কারণ সেই এক একটা তাতে এক এক দিনে 4-5টা করে তাঁত বোনা হচ্ছে, কিন্তু এখানে হাতে বোনা তাতে মাত্র একটাই তাঁত বোনা হয়। সুতরাং তারা লস খেয়েছে, বোঝাই যাচ্ছে, তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং দিনের শেষে এই হাতে বোনা তাঁত উঠে গেছে। অর্থাৎ বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য উঠে গেছে এবং এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত মানুষগুলোকে জীবিকার সন্ধানে একই কাজের জন্য তাদেরকে বাইরের রাজ্যে পাঠিয়ে দিতে হয়েছে। এই যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা তাঁত ছিল একটা সময়, ঠিক আছে? অর্থাৎ এই রাস্তার দুপাশে বা এই গ্রামে প্রায় প্রতি রাস্তার দুপাশেই একটা সময় এই তাঁতগুলো ছিল। ওই দেখুন আরেকটি তাঁত দেখা যাচ্ছে, ওটি তুলনামূলকভাবে একটু ভালো অবস্থায় রয়েছে ঠিকই, কিন্তু সেই তাঁতটা আজকে বন্ধ।
যেখানে দাঁড়িয়ে আছি, যেটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাগনাপাড়া সমবায় ইন্ডাস্ট্রিয়াল তাঁতের সামনে, অর্থাৎ এই এলাকার অন্যতম সবথেকে বড় তাঁতের মধ্যে একটি। তো সেই তাঁত কারখানা আমি ক্যামেরার সঙ্গে দেখাতে বলবো, আজকে দেখুন তালা বন্ধ হয়ে পড়ে আছে। একটা সময় যেখানে নাকি এই তাঁতের আওয়াজ গম গম করতো এবং তাঁত শিল্পীরা এখানে তাঁত বুনতো, শাড়ি তৈরি হতো, একটা পাটা শাড়ি তৈরি হচ্ছে, তো আজকে দেখুন সেটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে। তো আমরা এখানে ঢোকার চেষ্টা করব, দেখব ভেতরে ঠিক এখন অবস্থাটা ঠিক কী আছে। সেই তাঁতগুলো একটা সময় তাঁত বোনা হতো, যে বাংলার ঐতিহ্য যেখানে বুনে বেরোতো, সেই ঐতিহ্যের আজকে কি অবস্থা। এলাকার মানুষের সহযোগিতায় এই মুহূর্তে এই বন্ধ হয়ে যাওয়া তাঁতকলে তালা খোলা হলো। আমরা ঢুকে যাব, দেখব এখন সেই অবস্থা ভেতরে ঠিক কী। দেখতেই পাচ্ছেন সেই তাঁত রয়েছে, ঠিক এখানেই তাঁত বোনা হতো। আপনারা জাস্ট একটু ইমাজিন করুন ব্যাপারটা। একটা সময় কিন্তু এখান থেকেই একটা বারে তাঁতের শাড়ি বেরোতো। সেই তাঁতকলগুলো যেগুলো আমরা টিভিতে দেখি, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, আজকে সেই তাঁতকলের ধ্বংসাবশেষের সামনে আমরা যে দাঁড়িয়ে আছি। আসুন আমরা আরও দেখে নেব। দেখুন একটা পর একটা তাঁত, একটা পর একটা তাঁত। একটু অন্ধকার জায়গা, বুঝতেই পারছেন এতদিন ধরে বন্ধ ছিল এখানে। এখনও পর্যন্ত সুতো কিন্তু এখান থেকে ছাড়ানো হয়নি, সুতো রয়েছে, সেই রং মাখানো সুতো, যেই সুতো দিয়ে তাঁতের শাড়িটা বোনা হবে, দেখতেই পাচ্ছেন। এবং এই সেই তাঁতের চরকা, যেই তাঁতে এখন দাঁড়িয়ে আছি, সেই তাঁতে যে পূর্বতন কর্মী ছিলেন তার থেকেই জেনে নেব যে এখানে কিভাবে তাঁতটা বোনা হতো। অ্যাকচুয়ালি এগুলো তো আগে সোসাইটির ইয়েতে ছিল, তখন আমরা সব মেম্বার ছিলাম প্রচুর। এটা বাগনাপাড়া ইন্ডাস্ট্রিয়াল উইভার্স কোঅপারেটিভ সোসাইটি একটা লিমিটেডের একটা সরকারি আন্ডারটেকিং ছিল। তখন অনেক মেম্বার ছিল, তখন সে সময় জনতা হতো, লুঙ্গি গামছা এইসব বোনা হতো আর কি। তারপরে যখন ওগুলো উঠে গেল, তারপরে বালুচুরি এলো, আমরাও তখন বালুচুরি সোসাইটি থেকে পেয়েছি। এগুলো যে আমাদের নিজের তারা সোসাইটি থেকে পেয়েছিলাম সরকারি আন্ডারে, তা চলতো। এখন বর্তমানে আমাদের যে অবস্থা, হ্যান্ডলুম মানে উঠে গেছে, পুরো পাওয়ারলুমটা এসে পাওয়ারলুম অল্প মজুরিতে, মানে সারাদিনে দেখা যাচ্ছে আমরা কাজ করছি সারাদিন 100 টাকা, ওরা কাজ করছে সারাদিন 500 টাকা, খাটনি কম। আর এটা সেই হিসেবে খাটনি আমাদের হচ্ছে না, পড়তে হচ্ছে না আমাদের। মানুষ কী করবে, এখন বেকার হয়ে গেছে সব মানুষ। কেউ মাঠে কাজ করছে, কেউ এই তাঁত কারখানায় কতজন শ্রমিক কাজ করতেন? আমরা প্রায় এখানে কাজ করতাম 20 জন। আচ্ছা, 20 জন, মানে এটা কি যখন এটা এলো বালুচুরি, এটা যখন জনতা ছিল, জনতা শাড়ি যেগুলো একসময় তন্তুবের আন্ডারে ছিল, তখন মানে আরও বেশি তাঁত ছিল। এটা তো জায়গাটা বেশি লাগতে পারে, এখানে ইয়েটা কমে গেছে, বালুচুরি হয়ে জায়গাটা বড় হয়ে গেছে। তবু সেই সময় আমরা বর্তমানে যখন শেষ ছিলাম, আমরা প্রায় 20 জন ছিলাম সেই সময়টায়, কিন্তু মেম্বার ছিল অনেক। তাঁত চালানো কি আপনাদের তখন মূল ভূমিকা ছিল? হ্যাঁ, আমাদের এই এলাকাটা তো সম্পূর্ণ কেশবপুর, যেটা আশেপাশে কেশবপুর ফরিঙ্গাজি যেটুকু ছিল, সবটাই তাঁতের উপর নির্ভর। এখনও মানুষ যারা আছে আশেপাশে বয়স্ক, এরা বলতে পারবে মানে কী হারে মানে অনাহারে দিন কাটছে। এমন ছেলেপেলে আছে, বহু ছেলেপেলে তো চলে গেছে বাইরে, কী করবে, কাজ নেই। আপনার জীবিকা নির্বাহের জন্য এখন কি পথ বেছে নিচ্ছেন? ওই মাঠে কাজ করছে, কেউ কেউ রাজনীতি জোগালি, কেউ চলে গেছে বাইরে, কী করবে, কাজ নেই মানুষের এখানে। এই তো টানা এখনও পড়ে আছে, দেখতে পাচ্ছেন নিজে, সেটা টানা যে এখনও পড়ে আছে। এগুলো বুনো তো আমাদের পড়তে হবে না, সারাদিন বললে যদি 100 টাকা মজুরি হয়, আমাদের ছেলে মেয়ে সংসার বউনি চলবে, সব জিনিস। এই হচ্ছে সমস্যা। আপনারা এখন কি চাইছেন? যদি সরকার আবার কিছু আমাদের ডোনেশন করে, সাহায্য করেন, আমরা আবার নতুন করে চালু করবো এগুলো। আমাদের সব আপনারা পুনরায় জীবিকাকে 100 বার। হ্যাঁ, আমরা তো এটা করেছি ছোটোবেলা থেকে, আমাদের বাপ ঠাকুরদা থেকে আমরা এইসব কাজই করে এসেছি। আমরা এই কাজ করে বড় হয়েছি, ছোটোবেলা থেকে আমরা এই কাজ দেখতে দেখতে বড় হয়েছি। 2-3 বার করে তাঁতি কার্ডের ফর্ম, এসব আধার কার্ডের জেরক্সে পয়সা খরচাই হয়ে যাচ্ছে। প্রায় আমরা কতবার জমা দিয়েছি, অনেকবার জমা দিয়েছি। তারপরে ট্রেনিংও দিয়েছি, প্রশিক্ষণ হয়েছিল ইয়েতে নিবুজিতে গোয়াড়ায়, ওখানেও প্রশিক্ষণ দেওয়া আছে, সেই ফর্মও আছে, মমতা ব্যানার্জির আমাদের সার্টিফিকেট আছে। এটা বছর 4-5 হ্যাঁ, 4-5 বছর প্রশিক্ষণ হয়েছে। আপনারা করেছেন? হ্যাঁ, তখন আমরা প্রশিক্ষণ করেছি, তো তার আগে থেকে বুনি আমরা, আমাদের ছোটবেলা থেকেই তাঁত বুনি। করেছেন, তারপরে হচ্ছে এখন অবধি শুরু হয়নি। না না না, ওই কাগজই দিয়েছে যে আমরা প্রশিক্ষণ নিয়েছি, প্রক্রিয়া শুরু হয়েছিল, হ্যাঁ, কিন্তু প্রক্রিয়ার ফল আপনারা পাননি। না, এক সময় এখানে এত তাঁতের শব্দ হতো, আসলে লোক মানে ঘুমোতে পারতো, রাত 9টা-10টা লোকে কাজ করতো, সকাল সন্ধ্যা অবধি নন স্টপ কাজ। এটাই আমাদের কর্ম। চালার জন্য টাকা দেবে সরকার থেকে, তার জন্য ফর্ম আমরা সব জমা দিলাম, 300-400 টাকা করে নিল, কিছুই হয়নি। আমরা শুনেছি যে যারা শিল্পী থাকে, শিল্পীর কাছে তার শিল্প মায়ের মতন হয়। তো আজকে এই শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনাদের এখন মানে মনের অবস্থা ঠিক কিরকম? খারাপ, যার জন্য আমাদের বাইরে যেতে হয়। কান্না পেয়ে যায় মাঝে মাঝে, এসব যে কাজটা করতাম, এখন লোকের রাজমিস্ত্রি কাজ করতে গেলে কত কষ্ট হয়। আমরা এখন এই ছিঁয়ার মধ্যে বসে কাজ করতাম, রাত দিন পরিশ্রম করতাম, মোমবাতি জ্বেলে কাজ করেছি আমরা। এখন 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 কি অনারা দিন কাটছে। কিছু কিছু মানুষ যারা বাইরে চলে গেছে, ছেলে মেয়ে দেখা যাচ্ছে বড় হয়ে তারা বাইরে চলে গেছে, তারা হয়তো স্বাচ্ছন্দ্য কিছু চলছে, যাদের এসব যোগাযোগ নেই, তারা ওনারা দিন কাটছে। এই যে ছেলেটাই এরা দু ভাই এক ভাই তাঁত বন্ধু, 2 ভাই, এক ভাই রাজমিস্ত্রি যোগালি করছে, এক ভাই মাঠে কাজ করছে, প্যানেলে কাজ করছে। এই করে যাও করে জীবিকা তো নির্ভর করতে হবে তাকে, পেটটা তো মানবে না, পেটের কাজটা তো করতে হবে।
এই হচ্ছে ব্যাপার। তো আপনারা শুনতেই পেলেন পেটের তাগিদে কিছু তাঁত মিস্ত্রি যারা এখানে ছিলেন, অর্থাৎ যারা তাঁত শিল্পী ছিলেন, তারা কিছু লোক চাষি হয়ে গেছেন, অর্থাৎ খেতে খেতে চাষ করছেন। কিছু মানুষকে রুটি রোজগারির জন্য রাজমিস্ত্রি পদ বেছে নিয়েছে, আবার কিছু মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। তো এই করুণ যে পরিস্থিতি আজকে হয়েছে, এবং আপনারা তাদের মুখেই শুনলেন যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এই তাঁত শিল্পকে, এই খাসপুর এলাকার এই গ্রামের এই তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়া কোথাও যেন গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে যায়। বলছি আমরা তো সবাই তাঁত নিয়েই ছিলাম, এখানে তাঁত বুনতাম, আমাদের স্বামীও তাঁত বুনেছে, আমরাও তাঁত বুনেছি, আমাদের তাঁতই সব। তাই এই যে উঠে গেছে, এই যে দিদি যে চাষিদের যে দিচ্ছে, কোনো ক্ষতি হলে আমাদের তো ক্ষতিতে আমরা কিছুই পাচ্ছি না। আমরা তো এখন কোনো রকম বসে বসে এই দিন কাটাচ্ছি। কি করব, আমরা মেয়ে ছেলে আর কোথায় যাব? আমাদের স্বামীরাও কোনো রকম টুকটাক একটু হচ্ছে, আমরা তো কিছুই পেলাম না। আমরা কাগজ জমা দিলাম, কিচ্ছু পেলাম না। আমাদের ছেলেগুলোও তাঁত বুনেছে, আমরা তো কিছুই পেলাম না। এই পর্যন্ত না পেলে আর কি করা যাবে বলেন? আপনাদের কি কোনো রকম বিকল্প আয়ের কোনো ব্যবস্থা করা হয়েছে? সেটা বলতে কোনো কাজ নেই, বেকার বসে আছে, বেকার বসে আছে, কোনো কাজ নেই আমাদের। কোনো মেয়ে ছেলে কোনো কাজ করতে পারছে না, সব বসে আছে। আচ্ছা, এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছি, এটাও কি এই তাঁতে বোনাই শাড়ি? হ্যাঁ, এই তাঁতে বোনাই শাড়ি, এই তাঁতেই বুনেছে, এই বোনা শাড়ি এগুলো সব পরছে। আমার শাশুড়ি দিয়েছে, পরছে, কী করবে। টানা ছিল, ওই যে আমাদের বাড়িতে তাঁত কারখানা ছিল, তুলে ফেলেছি। এমনি টানা মানা ছিল, টানা মানা তুলে ফেলে দিয়েছে, চলছে না, কি করবো, ফেলেছে, টানা ফেলে দিয়েছে, খুলে সব ছিল। আমরা তাঁত না, মানে তাঁতটা ছিঁড়িয়ে, মানে ভীমের মধ্যে যে সুতোটা ছিল আমরা ফেলে দিয়েছি, পোকায় কেটে দিয়েছে। ওই যে দেখেন না এখানে আছে যে, ওইটা আর কী করবে, ওইটা আবার নতুন টানা ফেলে দিতে হবে, পোকায় কেটে দিয়েছে, তো কোনো ইয়ে হচ্ছে না, হবে না। হ্যাঁ, কী করবো? আমাদের এখানে সবাই মেয়ে ছেলে বলতে সবাই মেয়ে ছেলে সবাই তাঁত বুনতো, সবাই, কেউ সুতো ঘোরাতো, কেউ তাঁত বুনতো, সব যুক্ত ছিল এর মধ্যে। এখন সব বেকার বসে আছে, তাঁতি কাট আছে, তারপর আমরা তাঁতে টেলিংয়ের কাজে গেছি, সেগুলো আছে, সব কিছুই আছে, কোনোটা বাদ নেই। না না, কোনো ভাতাই হচ্ছে না আমাদের, কোনো কিছুই সহযোগিতা করছে না, কিছুই হচ্ছে না। অর্থাৎ আপনারা একটা জিনিস বারবারই শুনেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার নারীদের স্বনির্ভর হওয়ার জন্য বলেছেন, কিন্তু এই গ্রামে, এই তাঁত গ্রামে, এই কাশপুর গ্রামে মহিলারা কিন্তু এই তাঁত শিল্প চালিয়ে বা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থেকে তারা স্বনির্ভর ছিল। তাদের জীবিকার একটা বড় অংশ ছিল এই তাঁতে শাড়ি বোনা। কিন্তু দিনের শেষে তারাও কিন্তু তাদের এই শিল্পটা, অর্থাৎ মানে যে কাজ, সেটাও কিন্তু তারা হারিয়েছে। আমরা আশা করব তিনি এই বিষয়টা অবশ্যই ভালো করে দেবেন, কারণ এর সঙ্গে শুধুমাত্র এই গ্রামের পুরুষ নয়, গ্রামের মহিলাদেরও জীবিকা নির্বাহ জড়িয়ে রয়েছে। সুতরাং এই বিষয়টা আশা করি সরকার গুরুত্ব দিয়ে দেখবেন। আমরা এই মুহূর্তে আছি কেশবপুর তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের সামনে। এই যে গ্রিল লেগেটি দেখতে পাচ্ছেন, লেখা আছে দেখুন কেশবপুর তন্তুবায় সমবায় সমিতি। এটি হচ্ছে এই কেশবপুর গ্রামের সবথেকে বড় তাঁত। তো আমরা তার ভিতর ঢুকে যাব। এখানেও একটা সময় তাঁতের আওয়াজে, যেটা আগেই শুনলেন আপনারা, যে এলাকার মানুষ ঘুমাতে পারতো না, ঠিক সেরকমই একটি কারখানার ভেতরে আমরা এখন ঢুকছি। এখন ঠিক সেখানে কতটা আওয়াজ শোনা যাচ্ছে বা কতটা নিস্তব্ধতা সেই তাঁতের ভেতরে, সেটা দেখব, চলুন। আমরা এখন যে ঘরটির সামনে মধ্যে দাঁড়িয়ে আছি, সেই ঘরটিকে দেখে আপনাদের ঠিক কী মনে হচ্ছে? আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একটু এদিকটা দেখাতে বলবো। ঘুঁটে শুকানো হচ্ছে এবং ওপরে কোনো ছাদ নেই। তো আপনার দেখে হয়তো মনে হতে পারে যে এটি ঘুঁটে শুকানোর ঘর হয়তো, কিন্তু নয়। এই যে যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এটি তাঁত যে মেশিন, সেই মেশিনের একটা অংশ, ঠিক আছে? আচ্ছা ভাই, তোমার কাছে জেনে নেব, এটাকে কি বলা হতো? এটাকে পাউল, মানে এটার মধ্যে কাপড় জড়িয়ে টানা করা হতো এটাকে। আচ্ছা, শুধুমাত্র তাঁতের ধ্বংসাবশেষ বলতে এখন এই ঘরের মধ্যে শুধুমাত্র এটাই পড়ে আছে? হ্যাঁ, এটাই পড়ে আছে। আমরা এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি, এটি তাঁতের কারখানা। তো চলুন দেখে নিই এর ভেতরে ঠিক অবস্থাটা ঠিক কীরকম। দেখতে পাচ্ছেন এর ভেতরে এখনও দুটো তাঁত চলছে। এই গ্রামে যেখানে কি একটা সময় প্রায় 2000-এর মতন তাঁত চলতো, সেখানে এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র দুটোতে। এখানে এই যে দাদা রয়েছেন, ইনি এখানে তাঁত বুনছিলেন, তো তার থেকে ওনার কিছু অভিজ্ঞতার কথা জেনে নেব। আমাদের এখানটায় প্রায় ধরেন কমসে কম এই কারখানাটা পুরো মানে রমরমা চলতো কোনো একটা সময়। তারপরে এমন একটা পরিস্থিতি আসলো যে র্যাপিয়ারের কারণে আমাদের এই হ্যান্ডলুমগুলো সব সর্বনাশ হয়ে গেল। র্যাপিয়ার তাঁত এসে দিয়ে আমাদের এই কাজগুলো সব নষ্ট হয়ে গেল। আর মার্কেটে এমন একটা দামে এসে দাঁড়ালো যে আমাদের রুজি রোজগার বা আমাদের সারাটা দিনে, এই যে আমি যে এই কাজটা করছি, এটা হচ্ছে আসামের সেই মেখলা, এটা 100 টাকা আমাকে মজুরি দেয়। সকাল থেকে আমার মোটামুটি বেলা 2-2:30 বাজে এই 6.5-7 হাত কাপড় বুনতে 100 টাকা দেয়।
আর এই গামছাটা বুনতে দিনে 2টো গামছা হয়, 20 টাকা করে মজুরি, 40 টাকা পায়। এতে সংসার আমাদের চালানো খুব দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা মাঠে লেবার দিচ্ছি, এখন কোনো উপায় নেই এছাড়া, এইভাবেই আমরা চলছি, কিচ্ছু করার নেই। এরকম পরিস্থিতির মধ্যে আমরা আছি। সরকার থেকে যে কোনো তাঁত চালানোর যে কোনো উদ্যোগ, তারপরে আমি দীর্ঘদিন ধরে তাঁতের সঙ্গে যুক্ত আছি, একদম সে বাচ্চাবেলা ধরে তাঁতের সঙ্গে যুক্ত আছি। তারপরে একটা তাঁতি কার্ড, সে কার্ডটা আমরা পাইনি, অথচ যারা তাঁত বোনে না সেরকম ব্যক্তিরও কার্ড পেয়েছে, কিন্তু আমি কার্ড পাইনি। আমরা 2 মানুষের, আমাদের কারো কার্ড নেই, এরকম পরিস্থিতির মধ্যে আছি। এই তো তাঁতের পরিস্থিতি আপনারা তো দেখছেন, দেখেন ঘর দুয়ার সব ভেঙে গেছে আগে। হ্যাঁ, এখন আমি এই লোকের কাজ করছি, আমার এরকম আমার বাড়িতেও তাঁত আছে, সে বাড়ির তাঁতটা এখনও পড়ে রয়েছে। আমাদের কেশবপুর তন্তুবাড়ি সমবায় সমিতি এই আন্ডারে এই কারখানাটা, এখন সবাই নিজে নিজে মানে যেখান থেকে টানা আনছি সেখান থেকে এনে মানে অন্য মহাজনের কাজ করছি। আমরা আগে ধাত্রিয়ামের যে হাট হয়েছিল ওই হাটটায় কাপড় বেচা কেনা করতাম। তারপরে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো যে 190 টাকা 180 টাকা একটা র্যাপিয়ারের কাপড়, মানে ওই কী বলে তোমার ওই গ্যাপের কাপড় বিক্রি হয়। তাহলে আমার মজুরি কত? আমার মজুরি কত হবে, সুতোনাতার দাম কত, আর কাপড়ের দাম তাহলে কত হওয়া উচিত? এরকম পরিস্থিতি। সারাদিনে 100 রুজি করতে আমার সে সকাল থেকে 2:30টা বাজে। আমরা শুধু ওই মজুরিটা নিয়ে খুশি থাকি। তাও আমার তাঁত, আমার মেশিন, আমার সব কিছু, এই দড়ি দ্বারা যা আছে বুনা, শুধু উনি টানাটা দিয়েছে, সমস্ত খরচাটা আমার, সব কিছু এই শুধু টানাটা দিচ্ছে আর 110 টাকা দিচ্ছে, সব কিন্তু আমার, ওনার এগুলো মালিকের নয়, এই সব কিছু আমার। এখন শুধু আমাদের অভাবের জন্য আমরা এটা করতে বাধ্য হচ্ছি, নাহলে এতে কিচ্ছু নেই। 2 কেজি চালের পয়সা হয় না। আমরা যেটা শুনলাম যে এই পুরো তাঁত চালানোর পরে, এই একটা কাপড় বোনার পরে সেটা থাকে মাত্র হাতে 110 টাকা, তো সেটা দিয়ে তো সংসার চলে না স্বাভাবিকভাবেই। তো আপনার তাহলে বিকল্প পথ হিসেবে কী বেছে নিতে হচ্ছে? আমাদের মাঠের লেবারে আমাদের যেদিন 2-4 দিন হয় ওই কাজ করি, আর তারপরে এটাও কিছু করি। মানে খুবই কষ্টকর হয়ে উঠছে। খুবই কষ্ট করে, মানে এ বলার মতো নয় যে কিভাবে যে সংসার চালাতে হয় সে বলে বোঝানো যায় না। সপ্তাহের দিন শেষে দেখা যাচ্ছে হয় চালে টান পড়ে যাচ্ছে, নয় কন্ট্রোলে চাল খেয়ে আমাদের সংসার চালাতে হচ্ছে, এইভাবেই চলতে হচ্ছে। আচ্ছা, এর ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, এই যে টিনের চালগুলো দেখতে পাচ্ছেন, টিনের চালের অজস্র ফুটো, অর্থাৎ বর্ষাকালে, হ্যাঁ সামনের দিকে দেখা যাচ্ছে একদম ভেতর দিয়ে আলো ঢুকছে এখানে। তো এটা তো তার মানে বর্ষাকাল যখন আসে এবং এই মেঝে হচ্ছে মাটির মেঝে, তো তাহলে তো এখানে জল পড়ে, তো তখন আপনারা কী করে তাঁত বোনেন? আমাদের এই দেখেন প্লাস্টিক লাগানো আছে, এই প্লাস্টিকগুলো দিয়ে কোনো রকমে আমাদেরকে তাঁতটাকে বাঁচানো হয়, আর নিজেরা কোথাও দাঁড়িয়ে বা বসে সময় কাটাই। মানে সেই সময় তাহলে তো তাঁতের গতি আরও কমে যায়। একদমই কমে যায়। আর ঝড়ের সময় যখন টিনগুলো উঠতে আরম্ভ করে তখন আমাদের অবস্থা তো খুবই খারাপ, তখন মনে হয় যেন এটা কাঁধে করে নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছলেও ভালো হয়, কিন্তু বাড়িতে তো জায়গা নেই, এমন পরিস্থিতিতেই আমরা আছি। এই কালনা বিধানসভার যে বৃহৎ যে তাঁতি গ্রাম, সেই তাঁতি গ্রামের যে তাঁত শিল্পীরা যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছেন। কয়েকজনকেই বলবো, কারণ অনেকেই এই জীবিকার অভাবে তারা বাইরে পাড়ি দিয়েছে বা অন্য জীবিকার সঙ্গে তারা যুক্ত হয়ে গেছে। যদিও যারা অন্য জীবিকার সঙ্গে যুক্ত হয়ে তিনি বাইরে চলে গেছেন, তারাও কোনো রকমে তাদের জীবিকা নির্বাহন করছেন, কিন্তু যারা পারছে না, যারা এখনও এখানে রয়ে গেছেন, তাদের কাছ থেকে শুনে নেব তাদের বিভিন্ন অভাব, অভিযোগ এবং অভিজ্ঞতার কথা। আমি এখানকার এই কেশবপুর আমবাগানের বাসিন্দা। দীর্ঘ অনেক বছর আমরা তাঁত বুনেছি, কিন্তু আমাদের বাড়িতে এসে তাঁতি কাঠের ফটো তুলে নিয়ে গেছে, কিন্তু আমরা কোনো তাঁতি কাঠ পাইনি। কোনো সুযোগ সুবিধা আসলে সরকারে আমাদেরকে বলে তোমাদের তাঁতি কাঠ আছে, আমরা বলছি না, তাহলে আর হবে না। কেন হবে না এটার আমরা জবাব চাই। আমরা তাঁতি কাঠ পেয়েছি, কিন্তু আমরা এই তাঁতি কাঠের কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের র্যাফিয়ার আসার পর থেকে আমরা এখন মানে কি আর খেতে পাচ্ছি, মানে কি চলতে পাচ্ছি না, র্যাফিয়ার কাজ পাচ্ছি না। একটা সার্ভে এসেছিল, অনেক লোক এসেছিল, সে মোবাইলে ট্যাবের মতো নিয়ে এসেছিল, দিয়ে সবার বাড়ি বাড়ি ছবি, আধার কার্ড, নাম ধাম সব নিয়ে গেছে, দিয়ে ওনারা বলেছে আমরা আবার কার্ড দিয়ে যাব। এবার কার্ডগুলো দিয়েছে এমন লোককে তারা তাদের সঙ্গে যুক্ত না, কিন্তু ওনারা সব বাড়ি বাড়িতেই ছবি তুলেছে, কেউ চরকা ঘুরাচ্ছে ছবি তুলেছে, সব কার্ডই দেবে বলেছে, কিন্তু সত্যি করে যারা তাঁত বুনে খায়, জীবিকা নির্বাহ করে, তারা তাঁতি কার্ড পায়নি। এবং কোনো কিছু সুবিধা আসলে ওই যে উনি যেমন বললো, সত্যিই তো তাঁতি কাঠ আছে, বলছে নেই, তাহলে আপনার হবে না, কিন্তু আমাদের তাঁতি কাঠটা আসলো না কেন, এইটাই তো একটা প্রশ্ন। আমরা তো সত্যি করে তাঁত বুনেই খাই, আমাদের যেটা দিয়ে জীবিকাটা নির্বাহ হয়, কিন্তু আসেনি, তাহলে আমরা কোথাও সুযোগ সুবিধা আসলেও তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? এটা আমরা একটা মানে বিশাল ফেরে পড়ে গেলাম, কিন্তু যাদের এসেছে তারাও কিছু পায়নি, এটা কিন্তু সত্যি কথা, তারাও কোনো কিছু সুযোগ সুবিধা পায়নি। লাপিয়ার এসে গিয়ে তো আমাদের সর্বনাশ, মানে কি পুরো সর্বনাশ হয়ে গেছে। যেখানে আমাদের এই গ্রামটাতে প্রায় 700 তাঁত চলতো, সেইখানে এখন 7টা তাঁতও নেই।
আমরা এই 5-7 জনা আছি, এখনো কাজ করি। বিক্রিও নেই, কাপড় আপনি তৈরি করবেন যে কোনো নকশা কাজ করছি, তাও মজুরিতে কাজ করছি আমরা। তার থেকে আরম্ভ করে যত রকম সরঞ্জাম সব কিছু আমাদের নিজেদের লোকের কাছ থেকে সুতো নিয়ে এসে তাদেরকে কাপড়টা জমা দিয়ে আসতে হচ্ছে। এর ধরুন আমাদের এক্সট্রা কিছুই হচ্ছে না এবং সংসার চালানোর মতো পয়সা হচ্ছে না। আপনাদের কি কারোর বিরুদ্ধে অভিযোগ আছে? না, অভিযোগ আর কাদের বিরুদ্ধে করব? কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই, কারণ এমনিতেই আমরা মরা। হ্যাঁ, তারপর কারোর উপর অভিযোগ করে আরও মার খাওয়ার জন্য রাস্তা আমরা করতে চাই না। লেপিয়ার আসা বলে আমাদের বাজার শেষ, আমাদের কারিগর শেষ, আমরা শেষ। আমাদের সুতোনাতার দোকানে গিয়ে ঠিকমতো পাওয়া যায় না, কোনো সরঞ্জামের দোকানে গিয়ে ঠিকমতো তার সরঞ্জামও পাওয়া যায় না, এমন একটা পরিস্থিতি এসছে। আর তারা বলছে যে ভাই এই মালটা তুমি চাইছো, এই মালটা তো আর তোলা যাচ্ছে না, কেননা এখন আর এর চাহিদা নেই। আর এই মালগুলো আসছে কোথা থেকে প্রধানত? কি বাইরের রাজ্য থেকে আসছে, অন্য কোনো রাজ্য? কোথায়? এই যে হ্যাঁ, কাপড় বাইরের রাজ্য থেকে আসছে। যেমন কিছু কিছু কাপড় আসছে, এত মানে র্যাপিয়ারেরই কাপড়, এত উন্নত মানের কাপড় আসছে যে তার সঙ্গে আমাদের হ্যান্ডলুম পাল্লা দিয়ে আমরা পারছি না। যে মেশিনে যে কাপড়টা বানাচ্ছে ওরা অনেক ডিজাইন বেশি দিতে পারে আমাদের থেকে। ডিজাইন বেশি হলেও আমরা যে বাংলা যে ঐতিহ্যবাহী তাঁত, ঠিক আছে, সেই তাঁতের সঙ্গে সে আপনারা যেটা বলছেন ল্যাপিয়ারের যে বা বাইরে থেকে যে শাড়িটা আসছে, তো তার মধ্যে তো বিস্তর ফারাক থাকছে। কিন্তু ফারাক থাকলেও সাধারণত মানে আমরা ওই যে সাধারণ যে খরিদ্দার যারা আর কি কাপড়টা কেনে তারা একটু ওই ঝিকঝাক চিকচাকে এগুলোই চাইছে, আরও অনেক দাম কমে ওরা দিয়ে যাচ্ছে। ওরা এত কম দামে দিচ্ছে যে আমরা ওদের সঙ্গে কিছুতেই পাল্লা দিয়ে পেরে উঠছি না। কেননা আমি হাতে যদি বুনি, আমি সারাদিনে বুনবো, দেখা যায় একটা র্যাপিয়ারের কাপড় ওরা দিনে 8খানা নামিয়ে দিচ্ছে, আর আমরা ওই 8খানা কাপড় বুনতে কমসে কম অন্তত 12 দিন সময় লাগবে। মানে কমসে কম 1.5 দিন লাগবে একটা কাপড় বুনতে আমাদের। হ্যাঁ, কিন্তু সেটা তো সাধারণ খরিদ্দারে বুঝছে না। আর ওই র্যাপিয়ার এসেই আমাদের সর্বনষ্ট হয়েছে, এটুকুনি আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। নাহলে আমাদের মোটামুটি যা ছিল আমরা করে কমে খাচ্ছিলাম। এখন আমাদের হয় কেউ, অনেক ছেলেপেলে, অনেক বাড়ির ছেলেপেলে আমাদেরই তাদের সঙ্গে যারা যুক্ত ছিল অনেকে বাইরে চলে গেছে, বাইরের রাজ্যে কাজে চলে গেছে, সেখান থেকে পয়সা এনে তারপরে কোনো রকম করে খাচ্ছে। আর আমরা কি করব? আমাদের যে কদিন চলছে, আর তারপরে আমরা মাঠে লেবার দিচ্ছি। আর ওদের ক্ষমতা আছে, তারা রাজমিস্ত্রি জোগাড়ির কাজ করতে পারছে, কিন্তু আমরা তো রাজমিস্ত্রি জোগাড়ির সঙ্গে থাকতে পারছি না। এই 110 টাকা মজুরিতে কোনো দিনই কোনো ব্যক্তির পেট চলবে না। এখনকার এই বাজারে 50 টাকা কেজি চাল মানে কখনো চলবে না। এই আর্টিফিশিয়াল শাড়ি আজকে বাংলার ঐতিহ্যবাহী তাঁতকে শেষ করে দিল। একদম নিঃসন্দেহে এটা একদম মানে আমি মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে হ্যান্ডলুমের যে একটা চাহিদা, হ্যান্ডলুমের যে একটা গুণগত মান, সেইটা আর মার্কেটে দেখানো যাচ্ছে না। ল্যাপিয়ার এসে ওরা নিখুঁতভাবে তৈরি করছে, কিন্তু ভালো কাপড় দিতে পারছে না, তার সত্ত্বেও ওইটারই চাহিদাটা থেকে যাচ্ছে। ফলে আমাদের মালটা দামে সস্তা। আর এখন মানুষ দামে সস্তার জিনিসটাকেই চাইছে, যে হ্যাঁ সস্তার জিনিসটাই চাইছে, যে একটার দাম দিয়ে আমরা 4টে নেবো, 4 দিন পরবো, ফেলে দেবো। অর্থাৎ আপনারা একটা জিনিস ভালোই বুঝতে পারছেন, আমরা কিন্তু এর সঙ্গে একটা জিনিসের খুব সিমিলারিটি খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে আগে বাংলা পাট শিল্পে প্রচুর উন্নত ছিল, এবং প্লাস্টিক আসার পরে সেই পাট শিল্প কিন্তু, যে বাংলা পাট শিল্প কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং একটার পর একটা, যেটা নাকি আজকে হুগলি নদী 2 পাশ ধরে যে পাট শিল্প ছিল, সেই পাট শিল্পের প্রত্যেকটা কারখানা যে বন্ধ হয়, সেগুলো কোনো রকমভাবে কোনো আবাসন প্রকল্পের জন্য চলে গেছে বা বন্ধ হয়ে পড়ে আছে। তো ঠিক সেরকমভাবেই আজকে এই তাঁত শিল্প, এই বাংলার যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সেটাও কিন্তু এই বাইরের রাজ্য থেকে আসা তাঁত এবং এই তারা যেটা বললেন যে অত্যাধুনিক মেশিন, তার সঙ্গে পাল্লা দিয়ে না উঠতে পেরে আজকে এই বাংলার ঐতিহ্যবাহী যে তাঁত, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সব দিক থেকেই তারা আজকে ক্ষতির সম্মুখীন। একে সরকারি সাহায্য থেকে তারা বঞ্চিত, অন্যদিকে তারা জীবিকা থেকে বঞ্চিত। তো এই যে বাংলার যে বৃহৎ তাঁত শিল্প এবং বাংলার যে এই ঐতিহ্য, সেটা যেমন একদিকে নষ্ট হচ্ছে, আরেকদিকে এই বাংলার বাঙালিরা যারা এই গ্রাম বাংলা থেকে আজকে নিজেরা জীবিকা নির্বাহ করতেন, তাদেরকে আজকে পেটের তাগিদে বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে। বাংলার শ্রমিকরা যাতে বাংলাতেই কাজ পায় এবং তারা যাতে এখানেই তাদের যে আমাদের বাংলা যে কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য আমরা আমাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন করব। ক্যামেরায় বিক্রমাদিত্য রায়চৌধুরী, সঙ্গে অর্ণব পাল চৌধুরী, বঙ্গ প্রহরী আপডেট, কালনা।